বিরুদ্ধমত দমনে বিগত আওয়ামী লীগ সরকারের অন্যতম হাতিয়ার ছিল গুম। ৫ আগস্ট পট পরিবর্তনের পর গুম কাণ্ডের সেই চিত্র দেখেছে গোটা বিশ্ববাসী। আপনি ঘুমাতে পারবেন না রাতে দিনে বেলা, প্রতিদিন কাউরে আনতেছে, কাউরে নিয়ে যাচ্ছে, চিৎকার কান্না ভয়ে বিশ্রী অবস্থা। গোপন বন্দিশালায় কিভাবে রাখা হয়েছিল গুম হওয়া ব্যক্তিদের উদ্ঘাটন হয়েছে সেই সত্য। ছোট্ট একটা সেলের মধ্যে 10 ফিট বা 4-6 ফিট হবে, ওয়ালগুলো থেবড়া 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 থেবড়া, মানে সিমেন্টগুলো। হাই প্রোফাইল থেকে শুরু করে সাধারণ মানুষ, বিগত 15 বছরে নিখোঁজ হওয়া এমন শত শত মানুষের গল্প যেন এক একটি সিনেমা। বলতে আপনি নজর থাকবেন আর আপনাকে সাংবাদিক অ্যালাউ করবেন না। প্রথম যে বাহা যাবেন কে বুঝলেন, আপনি এইভাবে বলবেন, কথাবার্তা বলবেন। প্রায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে যারা ফিরে এসেছেন তারা সত্যি সৌভাগ্যবান। তেমনই একজনের সন্ধান পেয়েছে টিম সার্চলাইট। তাকে ঘিরে আমাদের ধারাবাহিক অনুসন্ধানের আজ দেখুন প্রথম পর্ব। আমার আব্বুকে 2014 সালের জানুয়ারির 1 তারিখে আমার আব্বুকে অপহরণ করে নিয়ে যায় মিরপুর থেকে। এরপর থেকে এখন পর্যন্ত আমার বাবাকে আমরা পাই নাই। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গিয়েছি, তারপর আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যে জাহাঙ্গীর আলম স্যার চৌধুরী আছেন ওনার কাছেও গেছি। আমরা কোনো এটার কোনো পাইতেছি না, এখনো কুল কিনার পাই না, এবং কোনো আশ্বাসও দেয় না যে আমরা এই সামনে এইটুক পাবো। এই পরিবারগুলোর এমন আক্ষেপ একদিনে তৈরি হয়নি। গুমের শিকার স্বজনদের খোঁজে টানা আন্দোলন করেও সাড়া পাননি। কখনো প্রধান উপদেষ্টার কার্যালয়, কখনো সেনা সদর দপ্তর, আবার কখনো বিশেষ ট্রাইব্যুনাল, বাদ রাখেননি কোনো জায়গা। ভুক্তভোগী পরিবারগুলোর নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বেল্লাল হোসেন। বাংলাদেশ গুম পরিবার নামে সংগঠন তৈরি করে হয়েছেন এর প্রধান সমন্বয়ক। তবে কোনো স্বজন নয়, তার দাবি তিনি নিজেই গুমের শিকার হয়েছিলেন। 10/10/2016 ইংরেজি তারিখ 12টা 25 কল্যাণপুর এসবি কাউন্টার সামনে রাস্তার উপরে, পাকা রাস্তার উপরে থেকে আমাকে 10-15 জন লোক একটা হাইস গাড়ি করে এসে আমারে আপনার দিনের বেলায় উঠে নিয়ে চলে যায়। বেল্লাল হোসেনের দাবি, টানা 32 দিন তাকে র্যাবের একটি গোপন বন্দিশালায় আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। 10 কোটি টাকা মুক্তিপণ দিয়ে মুক্তি পেলেও সেই সময়কার ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে। যখন রাত জিচি ফোকা ডাক দিত, মনে হয় যে তখন রাত। যখন তারা চলে যায়, আমরা জানি তাকে এখন মেরে ফেলবে, তখন সে আসলে যখন বলে যায় যে খোদা হাফেজ ভাই, আমরা চলে গেলাম, তোমাদেরকে বিচারেন। এই যে কষ্টের জায়গাগুলো আসলে খুব খারাপ লাগে। আসলে ওই স্মৃতিগুলো মনে পড়ে। এমন হতে পারে আমার পাশে রুমে যে ছিল ওইটাও তার ভাই, এমনও হতে পারে আমার পাশে যে রুম ছিল এটা তার বাবা হতে পারে। ওই তাদের আমার জায়গা কোথায়, ওই তাদেরকে নিয়ে আমার উদ্দেশ্য যে তাদের জায়গাটা থেকে যদি আমি একটু যদি মনে করি কাউকে যদি আইনের আওতায় এনে ন্যায় বিচারের মাধ্যমে যদি বিচারটা পাই, আমার আত্মাটা শান্তি পাবে। ওরা তো মেরে ফেলছে, আমি নিজে দেখছি। তথ্যপত্র বিশ্লেষণে দেখা গেছে বিগত 15 বছরে ভিন্ন মত, রাজনৈতিক দর্শন কিংবা ধর্মীয় উগ্রবাদের ট্যাগ দিয়ে গুমকাণ্ডের নির্মমতা ছিল সবচেয়ে নিষ্ঠুর। যদিও বেল্লাল হোসেনের গুম হওয়ার কারণটা একটু ভিন্ন। আমি লেক্সাস গ্রুপের চেয়ারম্যান। আমার একটা ব্যবসায়িক পার্টনারের সাথে একটু বিভাজন ছিল, এবং সে এবং তার সাথে কিছু লোক, এই যে আমি জিলাসের কাজী সিরাজ সাহেব, এই যে মেজর সাজ্জাদ আহমেদ, ডাক্তার শহীদুল বাড়ি, এরা সব মিলে কোম্পানিতে একটা পার্টনার হিসাবে থাকতে চাইছিল। এরা যে কোনো টাইমে না থাকার কারণে ওরা পরে কিছু জমি পারচেস করে এবং তাদের কাছে কিছু আউটস্ট্যান্ডিং পেন্ডিং রেখে আমরা দলিল করে দিই। পরে এটা কেন্দ্র করে ওরা টাকা পয়সা না দিয়ে সরজমিনের জমিগুলো দখল করে নিছে। আমরা দখল করি নেওয়া, আমরা দখল দিই নাই। তা আমার এই পার্টনার সহ এদের সাথে একটা প্ল্যাটফর্মে যাইয়ে এই আস্তে আস্তে এই বিরোধগুলো সৃষ্টি হয়ে যায়। যে মেন বিরোধগুলো তৈরি হয় এই জায়গা থেকে। আসলে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের 3টি অভিযোগ দাখিল করেন বেল্লাল হোসেন, 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং একটি গুম কমিশনে। সবশেষ মিরপুর মডেল থানায় একটি মামলাও দায়ের করেন। বিস্ময়ের ব্যাপার হলো, বেল্লাল হোসেনের গুমের নেপথ্য কারণ ব্যবসায়িক দ্বন্দ্ব হলেও তার মামলার 1 নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন এমনটা করলেন, উত্তর জানতে বেল্লাল হোসেনকে আমরা অফিসে আমন্ত্রণ জানাই। এগুলো সব তো আপনার পয়সার বিনিময় হয়েছে।
সবগুলো রিপোর্ট তদন্ত হয়েছে পয়সার বিনিময়ে। শুরুটা ভালোই ছিল, কিন্তু গুমের নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন করতেই তিনি উত্তেজিত হয়ে উঠলেন। এই অপহরণের মামলা কয়বার করছেন? আপনি একবার করছেন, আপনার স্ত্রী একবার? না, আমার স্ত্রী যেটা করছিল সেটা তো অপহরণের মামলা। আমার স্ত্রী যে মামলাটা করছিল সেই মামলাটা তখন তো মামলাটা অলরেডি আমরা বাসা বাড়ি থুয়ে আমরা তো পালিয়ে গেছি। তদন্ত রিপোর্ট এগুলো বোকা আছে, এগুলো আওয়ামী লীগ সরকারের বানানো তদন্ত রিপোর্ট। মানে একটা জায়গায় বলছেন 1 মাস 10 দিন আপনি কোথায় অপহরণ ছিলেন, কোথায়? আবার আজকে বলেন 1 মাস 2 দিন। আমার সব জায়গায় 1 মাস 2 দিন লেখা আছে। 1 মাস 2 দিন, 1 1 মাস 10 দিন কোথাও, ওইটাও অন্য জায়গায় কোথাও যারা স্লিপ অফ টার্ন হইতে পারে, কিন্তু আমরা 1 মাস 2 দিন সব জায়গায়, আমার সব জায়গায় 1 মাস 2 দিন লেখা আছে। তাইলে নিজে আত্মগোপনে যাইতে পারি না? কেন যান সাই কদিন থাকতে পারেন, যান না, আসেন। ওই নাটক করে বলিয়েন না আমাদেরকে ভাই, আমরা কিন্তু পুরানা ফেলে। আর আপনিও কথা বলতেছেন আওয়ামী লীগের লেভেলের, আপনাদের এখানে আর ইন্টারভিউ আমি দেবো না। হ্যাঁ, ভুক্তভোগী যারা আছে তারাও আপনাদের এখানে আর কোনো ইয়াতে আসবে না। উত্তেজনার মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না। আরে দাঁড়ান, আপনি আমাকে হ্যারাসমেন্ট করতেছেন কেন? আমি বুঝলাম না একটা জিনিস। আপনি লিগেল একটা মানুষকে একটা মানুষকে আইনি আপনি এইভাবে হ্যারাসমেন্ট করতেছেন? আমি আসেন। বেলাল হোসেনের এমন আচরণে আমরাও কিছুটা বিব্রত হই, কিন্তু তিনি কোনোভাবেই থামছিলেন না। এমন আচরণ নিশ্চয়ই সন্দেহের সৃষ্টি করে। অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেলেন গুমের অভিযোগ তোলা লেক্সাস ডেভেলপার্সের এই মালিক। উত্তরগুলো জানা দরকার। ফিরছি একটি বিরতির পর। গুমকাণ্ডের ঘটনায় বেলাল হোসেনকে প্রশ্ন করতেই কেন উত্তেজিত হয়ে উঠেছিলেন? নেপথ্যে ভিন্ন কোনো রহস্য আছে কিনা? উত্তর জানতে এবার বেলাল হোসেনের মামলা এবং অভিযোগের টাইমলাইনে নজর দেব। তার দায়ের করা অসংখ্য মামলার মধ্যে অপহরণ সংক্রান্ত 3টি মামলার তথ্য পেয়েছে টিম সার্চলাইট। 2016 সালের 12 অক্টোবর প্রথম অপহরণের অভিযোগটি দায়ের করেন তার স্ত্রী রেশমা আক্তার। মিরপুর মডেল থানায় দায়ের করা ওই মামলায় আসামি করা হয় 6 জনকে। এদের মধ্যে একজন বেলাল হোসেনের ব্যবসায়িক পার্টনার, একজন লেক্সাস ডেভেলপার্স লিমিটেডের অফিস স্টাফ এবং বাকি 4 জন কোম্পানির গ্রাহক। 4 মাস তদন্ত শেষে অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিবেদন দেয় গোয়েন্দা পুলিশ। বেলাল হোসেনের অপহরণের দ্বিতীয় মামলাটি করেন 2022 সালের 12 অক্টোবর। এতে ঘটনাপ্রবাহ অপরিবর্তিত রেখে কিছু আসামির নাম যোগ বিয়োগ করা হয়। এবারে তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তাদের রিপোর্টেও বেলালের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। সবশেষ গুমের মামলাটি দায়ের করা হয় 2025 সালের জানুয়ারি মাসে। এক্ষেত্রেও ঘটনা প্রবাহ একই, তবে এতে রাজনৈতিক রং লাগিয়ে অপহরণের অভিযোগকে গুমে রূপ দেন। আগের আসামিদের পাশাপাশি যোগ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিগত সরকারের আস্থাভাজন সহ মোট 30 জনের নাম। এই মামলার বাইরেও বেলাল হোসেন আরও 3 দফা গুমের অভিযোগ করেছেন। এর 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং একটি গুম কমিশনে। খোঁজ নিয়ে জানা গেছে গুম কমিশনে বেলাল হোসেনের অভিযোগটির তদন্ত এখনও শুরু হয়নি। আর ট্রাইব্যুনাল 2টি অভিযোগ তদন্ত শেষে বলছে অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিপক্ষকে ফাঁসাতেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। 2-2 4 যেন মিলে যাচ্ছে লেক্সাস ডেভেলপার্সের কর্ণধার বেলাল হোসেনের ক্ষুব্ধ হওয়ার নেপথ্য কারণও। অর্থাৎ বেলাল হোসেন গুম হননি, বরং গুমের নামে মিথ্যা মামলা করে অনেককে হয়রানি করেছেন। তার সবশেষ গুম মামলার তথ্য ধরে আসামিদের খোঁজে টিম সার্চলাইট। ভিতরে যে একটা চিটার, একটা প্রতারক, এটা তো আর আমরা তখন বুঝিনি। তখন এমন সুন্দরভাবে কথা বলে যে মনে হয় একজন এর থেকে আর ভালো লোক আর হয় না বাংলাদেশে। কাজী সিরাজুল ইসলাম বেলাল হোসেনের গুম মামলার 7 নম্বর আসামি। তার আরেক পরিচয়, তিনি আমিন জুয়েলার্সের স্বত্বাধিকারী এবং সিটি হাসপাতালের চেয়ারম্যান। কিন্তু যে কিছু টাকা পয়সা নিয়ে গেছে, বেশ কিছু টাকা নেওয়ার পরে আসে দেখাই দেয় না যে ও যা একটা লিখে দিয়েছে আমাদের, সেটাও একদম ফলস।
ওর জমি ওই জমি মানে কিছু নাই ওখানে। বেল্লালের সাথে পরিচয় তারই প্রতিষ্ঠান লেক্সাস ডেভেলপার্স থেকে প্লট কিনতে গিয়ে। ঘটনা 2012 সালের। কুয়াকাটায় 20 কাঠা জমির জন্য 82 লাখ টাকা দিয়েছিলেন, কিন্তু জমি বুঝে নিতে গিয়ে দেখেন প্রতারণার শিকার হয়েছেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে সিরাজুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা ঠুকে দেন বেল্লাল হোসেন। এরকম করে আমাদের সিটি হাসপাতালের এমডি, তারপর আমাদের আরও পার্টনার ছিলেন আর আগে কয়েকজন, তাদের হাবিবুল্লাহ সাহেব, তাদের কাছে এই চিটিংগিরি সে করছে, এই জমি ফলস দেখায় বা কিনবে দিব বলে এটা করে টাকা পয়সা অনেক নেছে, কোটি কোটি টাকা বাড়ছে এরকম। তিনি শুধু একা নন, লেক্সাস ডেভেলপার্স থেকে প্লট কিনে প্রতারিত হয়েছেন সিটি হাসপাতালের 2 জন পরিচালকও। আমি একটা প্রজেক্ট করছি, আপনি যদি এই জমি কেনেন তাহলে এইটা পদ্মা ব্রিজের পরে দাম বেড়ে যাবে, তখন আমি আবার বিক্রি করে টাকা দিয়ে যাব। এটার উপরে আমাদের এমডি সাহেব কেনেন এবং পরবর্তীকালে তার কথার উপরে আমাদের চেয়ারম্যান সাহেব কেনেন, কাজী সিরাজুল ইসলাম, আমি জুয়েলার্সের মালিক। এই দুজনে কেনার 6 মাস পরে সে আমার কাছে যায় এবং সে অ্যাপ্রোচ করে। তিনি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল বারী, বার্ন রিকনস্ট্রাকটিভ ও কসমেটিক সার্জন, একই সাথে সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকও। চিকিৎসক হিসেবে যতটুকু সম্মান কুড়িয়েছেন তার সবটুকুই যেন ম্লান হয়েছে বেল্লাল হোসেনের খপ্পরে পড়ে। সে রমনা থানায় 3টা আর সায়দাবাদ থানায় 1টা মামলা করে আমাদের বিরুদ্ধে, যে সে আমাদের কাছে টাকা পায়। তো পুলিশ তদন্ত করলো, তদন্ত করে দেখলো যে উল্টা আমাদের কাছ থেকে সে টাকা নিচ্ছে এবং টাকা না দেওয়ার ফন্দি হিসেবে, জমি না দেওয়ার ফন্দি হিসেবে সেই মামলাগুলো করে বলে তারা ফাইনাল রিপোর্ট প্রদান করে। এভাবে সিটি হাসপাতাল, এর 3 মালিক এবং মালিকদের ঘনিষ্ঠজনদের কাছে অন্তত 4.5 কোটি টাকার জমি বিক্রি করেন বেল্লাল হোসেন। তবে শেষ পর্যন্ত কেউ জমি বুঝে পাননি, উল্টো কপালে জুটেছে মামলা মোকদ্দমা। এখন পর্যন্ত 9টি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। তবে তদন্ত হওয়া সব মামলায় হেরে গেছেন বাদী বেল্লাল হোসেন। সে একটু প্রতারক, তার চারিত্র বৈশিষ্ট্য এটি প্রমাণ করে। দেখেন আপনি, এই দেখেন এখানে সে আওয়ামী লীগের মন্ত্রীদের, এমপিদের নিয়ে উদ্বোধন করতেছে। পাশে এইখানে দেখেন, এইখানে একজন মন্ত্রীর সাথে সে আছে, মন্ত্রী তাকে কেক খাওয়াচ্ছে, সে যেহেতু কর্মকর্তা আওয়ামী লীগের এবং মুজিব কোর্ট পড়ায়। এইখানে দেখেন একজন কমিশনার, পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাহেবের সাথে, আর ইনি হচ্ছেন লিয়াকত আলী, যিনি গোপালগঞ্জের পৌরসভার চেয়ারম্যান। বর্তমানে সে লেক্সাসের মানে বেলালের চেয়ারম্যান কোম্পানির। সে এখন সমন্বয়ক। এই দেখেন মাথায় পট্টি লাগায় সমন্বয়ক হয়েছে। এটা দেখেন, এই যে মাহমুদ্দিন খোকন সাহেব ছবি লাগায়, তার প্রোফাইলের, মোবাইলের যে প্রোফাইল, সেখানে তার ছবি ব্যবহার করতেছে, তার মোবাইলের ছবি ব্যবহার করতেছে। সে বলতে চাচ্ছে যে সে এখন বিএনপি পন্থী সমন্বয়ক সাথে বিভিন্ন জায়গায় যায়, সে আবার সেই প্রতারণা শুরু করে দিছে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল বারীর কথার সত্যতা হাতে নাতে পেলাম আমরা। চ্যানেল 24-এর অনুসন্ধান চলাকালেই বিএনপি সহ সমসাময়িক রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে তোলা ছবি পাঠিয়ে প্রভাব বোঝানোর চেষ্টা চালিয়েছেন গুমের শিকার দাবি করা বেল্লাল হোসেন। যদিও পট পরিবর্তনের আগে বেল্লাল হোসেনের অন্যরকম এক চরিত্রের প্রমাণ পেয়েছে টিম সার্চলাইট। বিগত সরকারের আমলেও তিনি প্রভাবশালী ব্যক্তিদের সাথে তোলা ছবি ব্যবহার করে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করতেন। যে লোকগুলো তার টাচে আসছে প্রত্যেকেই তার বিরুদ্ধেই সে করছে। তার পার্টনার ছিল জসিম, সে আজকে জেলে পাঠাইছি তাকে। তার ম্যানেজার ছিল কুয়াকাটা, তার জমি পাহারা দিয়ে যায়, তার হাত পা ভেঙে দিয়েছে অপোনেন্টরা, তাকে সে কোনো আশ্রয় দেয় নাই। আর আরও 2টা লোক কুয়াকাটা শুনছি তার জমি পাহারা দিত, তারা 2 বছরের বেতন পায় না, বেতনের জন্য চাপ দিচ্ছে, তাদেরকেও এই মামলায় আসামি করেছে আমাদের সাথে। বেল্লাল হোসেনের গুমের মামলায় দেশের প্রথম সারির ব্যবসায়ী যেমন রয়েছেন তার বেতনভুক্ত কর্মচারী থেকে সাধারণ মানুষও। রেহাই পাননি ব্যবসায়িক অংশীদাররাও। তার গুমকাণ্ডের ফিরিস্তি নিয়ে ফিরছি আরেকটি বিরতির পর। বেল্লাল হোসেনের গুম মামলার বিষয়টি যেমন গোলমেলে, তেমনি গোলমেলে তার আসামিদের ভৌগোলিক অবস্থানও। অর্থাৎ 30 জন আসামিদের স্থায়ী নিবাস অন্তত 5টি জেলায় বিস্তৃত। এদের পেশাগত দিকটাও বৈচিত্র্যে ভরা। মামলায় শিল্পপতি, শ্রমিক যেমন রয়েছেন তার ব্যবসায়িক অংশীদাররাও। লেক্সাস ডেভেলপার্স লিমিটেডের তেমনই এক অংশীদার জসিম উদ্দিন, বেল্লালের অন্য এক মামলায় যিনি কারাবন্দী। জসিমের অনুপস্থিতিতে কথা হয় তার ভাই প্রকৌশলী শফিউল আলমের সাথে।
তিনিও বেলাল হোসেনের সবশেষ গুম মামলার ১২ নম্বর আসামি। আমার ভাই হজ থেকে আসার পর দেখলাম যে সে তার ওয়াইফ এবং সেই সব আমার ভাইয়ের বাসায় প্রায় সময় বাসায় চলে যেত। ঢাকা থেকে হঠাৎ করে বিমানে করে চলে যেত ভাইয়ের বাসা, অনেক সময় না বলেই চলে যেত। তো যাওয়ার পর শুধু এই ব্যবসা অনেক লাভ, 300%, 400%, 500%, তুমি এখানে ইনভেস্ট করো, তুমি যতই বিজনেস করতেছ, বিদেশে বিজনেস করো আর দেশে বিজনেস করো, এত প্রফিট, ল্যান্ডের মতো প্রফিট আর কোথাও নাই। দুবাইয়ে ব্যবসা থাকার সত্ত্বেও বেলালের ফাঁদে পড়ে ব্যবসায়িক পার্টনার হন তার ভাই জসিমউদ্দিন। কাগজে কলমে জসিমউদ্দিন চেয়ারম্যান, বেলাল হোসেন এমডি। জসিমের নিয়মিত বিদেশ যাতায়াতের সুযোগ নিয়ে পুরো প্রতিষ্ঠান একাই নিয়ন্ত্রণ করতেন বেলাল হোসেন। বেলাল হোসেন যে কাজটা করছে সেটা হচ্ছে সে শুধু দলিলে ভ্যালু দেখাইছে। দলিলে ভ্যালু দেখায় সে 50% টাকা নিয়ে নিছে, কিন্তু যেখানে সে প্রতারণা করছে, যে জায়গাগুলো নিয়েছে সেই জায়গাগুলো অনেকগুলো জায়গার মালিকানা ফেক, ভুয়া। দেখা যাচ্ছে একই ব্যক্তি, জায়গার ব্যক্তির নাম একটা, ধরেন মিস্টার আলম, কিন্তু আরেক আলমকে দিয়ে সে জায়গার রেজিস্ট্রি নিয়ে নিছে। আবার কিছু একাইয়ের জায়গা কিনছে, পানি উন্নয়ন বোর্ডের, তারপরে এরকম আরও অনেক খাট জায়গা যেগুলো কখনো দখল নেওয়া সত্য না এবং বিক্রি করাও সম্ভব না। এভাবে তাদের কাছ থেকে প্রায় 3.5 কোটি টাকা নেন বেলাল। সমস্যা শুরু হয় যখন তার প্রতারণার বিষয়গুলো একে একে সামনে আসতে থাকে। টাকা ফেরত চাইতে গেলে মামলা ঠুকে দেন বেলাল। এমনকি জসিমের স্ত্রী ও 2 ভাইয়ের নামেও একাধিক মামলা করেছেন। এই টাকাগুলো ফেরতের জন্য মামলাতে অগ্রসর হতে না পারে অথবা কারো মাধ্যমে এই টাকাগুলো আদায়ের জন্য মীমাংসা করতে না পারে, পর্যায়ক্রমে মামলা দিয়ে এসে প্রতি সপ্তাহে মাসে মাসে একটা মামলা দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে। এই মামলা চালানোর মতো এখন আমাদের আর এবিলিটি নেই। বেলাল হোসেনের গুম মামলার আরেকটি দিক খুঁজে পেয়েছি আমরা। আসামিদের বড় একটি অংশের বাস পটুয়াখালীর কলাপাড়ায়, এবং যারা একেবারেই নিপাট খেটে খাওয়া মানুষ। কালাম চৌধুরী তাদেরই একজন। কুয়াকাটায় কেনা জমির দেখভাল করতেন, তাকে বেতন দিয়ে রেখেছিলেন বেলাল। গুম মামলার আসামিদের সাথে বেলাল হোসেনের দ্বন্দ্ব, বিরোধ সবই তার জানা। বেলাল মাঠের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন জমিন কিনতো, এর জমিন এর কাছ থেকে, এবং তাদের জমিন কিনে তাদেরকে ঠিকমতো টাকা দিত না, পয়সা দিত না। এরপরে এর জমিন দখলদার কিন্তু যার অরিজিনাল দলিল তার থেকে কিনতো না। কিন্তু সে আমরা যাই বলতাম কোনো কথাই সে শুনতো না। এলাকাবাসী এমন ক্ষেপ্ত হইয়া মনে করেন যে তারা আমাকে মারধর করে, আমি আজকে 10-12 বছর পর্যন্ত পঙ্গু। কিন্তু আমাদের প্রশ্ন, ওই মামলায় কালাম চৌধুরীর নাম কিভাবে আসলো? যখন আমাকে গ্রামের মানুষ ওই যে মাঠে আমি দিয়ে দিছে, তখন তো আমি ঠিকমতো তাকে কোনো হেল্প করতে পারি নাই বা তার করতে পারি নাই। এরপরে সিআইডিতে তার নামে মামলা হয়েছে, সিআইডি তদন্ত আইছে, যেটা সত্য কথাটা আমি বলছি, কারণ সত্যটা তো আমি জানি। আমি সত্য কথাটা সিআইডিতে বলার কারণে সে আমাকে এই মামলার মাধ্যমে এই ধরনের হামলা দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করায়। আমার মতো যারা ওখানে তার কথা না শুনছে, তার কথা যতক্ষণ তার শুনছে তো ভালো, না শুনছে তাকে এভাবে হামলার শিকার। কালামের মতো কলাপাড়ায় ফিরোজ হাওলাদার, সেলিম পেদা সহ অন্তত 8 জন বেলাল হোসেনের গুম মামলার আসামি হয়েছেন, যারা নিতান্তই শ্রমজীবী মানুষ। এবার বেলালের গুম মামলার 2 আসামির খোঁজে কুষ্টিয়ায় টিম সার্চলাইট। আনোয়ার হোসেন, পিতা হচ্ছে মৃত আলী আহমেদ। কুষ্টিয়া সদরের জিয়ারকি গ্রাম। গুম মামলার 28 নম্বর আসামি আনোয়ার হোসেনের বাড়ি। এই মামলা সম্পর্কে আপনি জানেন না? দেখি এই বড় ফোনটা তো একটু উঠাইনি। তিনি জানতেন বেলাল তাকে আসামি বানিয়েছেন, তবে সেটা যে গুমের মামলা আমাদের কাছ থেকেই প্রথম শুনলেন। শুধু তাই নয়, গুমের সহযোগী হিসেবে যাদের সাথে তার নাম এসেছে তাদের কাউকেই চিনতে পারলেন না। না, আমি কাউকে চিনি না। আমি শেখ হাসিনাকে চিনি, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী চিনি, বেনজির আহমেদকে চিনি, হয়তো এইভাবে টিভির পর্দায় কাউকে যদি দেখে থাকি তাহলে হয়তো তাদেরকে চিনি, তাছাড়া অন্য কাউকে চিনি না। আর এদের সাথে আমার মতন একটা নগণ্য মানুষের কি করে পরিচয় হবে? গুম মামলার আরেক আসামি কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী লিপটন। গত জুনে সেনা অভিযানে আটক হন তিনি। ঠিক কি কারণে তার নাম গুমের মামলায় তা জানা যায়নি। প্রতারণা করে শেষ পর্যন্ত কেউ পার পাবে না, সাময়িক পার পেতে পারে, কিন্তু এক সময় তাকে ধরা পড়তেই হবে, জেলে যেতেই হবে, শাস্তি ভোগ করতেই হবে।
বেল্লাল হোসেনের গুমের মামলাসহ তার দাবি করা অভিযোগগুলোর বিষয়ে জানতে আমরা মুখোমুখি হই একজন সিনিয়র আইনজীবীর, যিনি প্রায় 3 দশক বিচারকের দায়িত্ব পালন করেছেন। এই মামলা টিকবে না, কিন্তু কত হচ্ছে টিকার আগে যেই কাণ্ড ঘটে যাবে সে এক মহাপ্রলয়। কারণ এইখানে শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে যদি অন্যদেরকে করায়, ধরে নয় সে ফ্যাসিস্ট, তারাও ফ্যাসিস্টের আব্বা আম্মা, তো এখন স্বাভাবিকভাবে কোর্টও জামিন দিতে ভয় পায়, কারণ তার ইনভেস্টিগেশন রিপোর্টটা নাই যে অ্যাকচুয়ালি তারা ফ্যাসিস্ট কি না। কথা বলি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খানের সাথেও। গুমের মতো এমন গুরুতর অভিযোগ যখন প্রতারণার হাতিয়ার হয়, সে বিষয়ে কমিশনের কি করণীয়, এই প্রশ্ন ছিল তার কাছে। ভুল তথ্য দিয়ে কাউকে হ্যারাস করার জন্য কোনো অভিযোগ দায়ের করে, সেই ক্ষেত্রে কমিশন খুব স্পষ্ট মনে করে যে এইটি তো আমাদের অনুসন্ধানে ধরা পড়বেই, এবং উপরন্তু যাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অভিযোগ কেউ আনে, তারা যদি স্বপ্রণোদিত হয়ে কমিশনকে বিষয়টি জানান, কমিশন তখন এটি বিবেচনা করে দেখবেন। তবে প্রতিবেদন প্রচারের পর বেল্লালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আমরা প্রথম থেকেই তার ব্যাপারে আমাদের খটকা ছিল, কিন্তু খটকা থাকলে হবে না, তো প্রমাণ লাগবে। আপনার ইয়েটা প্রকাশ পেলেই আমরা ওইটা নিয়ে কাজ শুরু করব। বেল্লাল হোসেন হয়তো প্রতারণা করেছেন কিংবা এখনো করে যাচ্ছেন, তবে যারা সত্যিকারের ভুক্তভোগী, বেল্লাল হোসেনের মতো গজিয়ে ওঠা গুম সমন্বয়করা যাদের ঢাল হিসেবে ব্যবহার করছেন, সমাজ বা রাষ্ট্রের সুদৃষ্টি কি তাদের দিকে ফিরবে না? এই প্রশ্নটি এখন মাথা ব্যথার বড় কারণ।